নীলা আপুর বাচ্চা হবে, হসপিটালে নেওয়া হয়েছে আপুকে। আমি তো গ্রামে, আপুর এমন বিপদের দিনে পাশে থাকতেই হবে। তাছাড়া আমি আজ মামা হওয়ার আনন্দ উপভোগ করব। বাবা মা ও নিধির কাছে বিদায় নিয়ে চললাম ঢাকার উদ্দেশ্যে। আজ 1 বছর পর লকডাউনের অবস্থা শিথিল হয়েছে, মানুষের কর্মব্যস্ততা বাড়ছে, স্কুল কলেজ সবকিছু খোলার আদেশ দিয়েছে। আর 10 দিন পরই আমার এইচএসসি পরীক্ষা হবে, তাই এমনিতেই ঢাকা যাওয়া জরুরি। ঢাকা যেতাম আরো 2 দিন পর, কিন্তু নীলা আপুর হসপিটালে থাকার কথা শুনে আজই চলে যাচ্ছি। বাসে বসে আছি, গাড়ি চলছে তার গন্তব্যে আপন গতিতে। চলতে চলতে এই 1 বছরের দিনগুলো কেমন ছিল তার সংক্ষিপ্ত আকারে বলছি। দেশের চলমান করোনা ভাইরাসের প্রকোপে দেশের লকডাউন করে দেয়া হয়। আমার পরীক্ষা স্থগিত হয়ে যায়। অনেক কষ্ট করে বাড়িতে ফিরি। আব্বু আম্মু আর নিধির সাথে থেকে সময়টা ভালোই কেটে যাবে তাই। বাড়িতে আসার পর আব্বু আম্মু চাচা নিধির সাথে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম দেশের এই ক্লান্তি লগ্নে আমি বিয়ে করতে পারবো না। নিধিও একমত ছিল আমার সাথে, নয়তো বিয়ে হয়ে যেত। যে বিয়েতে আনন্দ হবে না, লোকজন আসবে না, এমন বিয়ে করতে চাইনি। নয়তো নিধিকে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল আমার। মাঝে মাঝে খবর পাই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, কিন্তু পরে শুনি সেগুলো কোনো কাজে আসেনি। দীর্ঘ 11 মাস পর চেষ্টা আর আল্লাহর কাছে তওবার সচেতন থেকে একদিন শুনতে পাই ভ্যাকসিন কাজ করছে। চুপসে যাওয়া মুখগুলো হাসিতে ভরে গেছে। 1 মাসের মধ্যে দেশ স্বাভাবিক হতে শুরু করেছে। শিক্ষামন্ত্রী পরীক্ষার সময়সূচি দিয়েছে। এই 11 মাস বাসায় ছিলাম, ঢাকাও যাওয়া হয়নি। পরীক্ষার 10 দিন আগেই আপুর বাচ্চা হওয়ার খবর। 2 দিন পর যাওয়ার কথা থাকলেও আজ চলছি। খবর নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। সেখানে গিয়ে অনেককেই দেখেছি দীর্ঘ 11 মাস পর দেখা। সেখানে মামা মামি দুলাভাই আপুর শাশুড়ি মাইশা সাজিদ আর শান্তা দুজন একপাশে। সবাই খুব চিন্তিত থাকলেও ওদের মুখে 2 রাজ্যের হাসি। আমাকে দেখে মাইশা আপু এগিয়ে আসলো। কি রে আসিফ, কি খবর? আসতে সমস্যা হয়নি তো? ভালো। আপু কেমন আছে? আপুকে তো অপারেশনের জন্য নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। ও আচ্ছা। মামা মামিদের কাছে চলে আসলাম। মামা মামির খবর নিয়ে দুলাভাইয়ের কাছে গেলাম। কেমন আছেন দুলাভাই? এই তো। চিন্তা করেন না, আল্লাহর রহমতে আপু ও বাচ্চা ভালো থাকবে। তাই যেন হয়। সাজিদ আর শান্তার সাথে কথা হলো। ওরা অনেক উত্তেজিত, একজন মামা ভাবে আর একজন ফুপি। নামধাম সবকিছু ঠিক করে রেখেছে। ওদের খুশিটা যেন থাকে, এমনটা আমাদের সবারই চাওয়া। আমি গিয়ে একটা বেঞ্চে বসলাম। শরীরটা খুব ক্লান্ত লাগছিল। মায়েশাও এসে পাশে বসলো। কি রে, খারাপ লাগছে? একটু ক্লান্ত লাগছে আর কি। এনে পানি খা, ক্লান্তি কিছুটা দূর হবে। আমি পানি খেয়ে গায়ে নিয়ে বসেছি। এমন সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। ডক্টর বেরিয়ে এসছে, সবাই ঘিরে আছে। ডক্টর সবাইকে খুশির খবর দিল, আপুর মেয়ে হয়েছে। মুহূর্তেই ক্লান্তি চলে গেল। সাজিদ আর শান্তার নাচানাচি কে দেখে? ওরা সবার আগে বেবি দেখতে চাইলো। সবাই বেবি দেখলো, আমিও গেলাম। আপু আমাকে দেখে হাসি দিয়ে বলল, আসিফ তুই আজ? তোর তো পরশু আসার কথা ছিল। আপু সকালে শুনতে পাই তোমার ব্যথা উঠছে, হসপিটালে আনা হয়েছে, তাই তোমাকে দেখার জন্য আজই চলে আসলাম। আর মামা হওয়ার আনন্দটা সামনে থেকে উপভোগ করলাম। নার্স এসে আমাদের সবাইকে বের করে দিল। মা ও মেয়ের রেস্ট দরকার। আমাকে মামা বাসায় পাঠিয়ে দিল। আমি সাজিদ মাইশা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। নিধিকে খুশির খবরটা দেওয়া হয়নি। নিধিকে কল দিলাম। হ্যালো ভাইয়া, আপুর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তোকে খবরটা দেওয়ার জন্য ফোন দিয়েছি। আপুর মেয়ে বেবি হয়েছে। বাসায় সবাইকে বলেছিস? তাই নাকি? কার মতো হয়েছে? আপুর মতো না দুলা ভাইয়ের মতো? তোর মতো মনে হয়। সত্যি? ঘুমাবো, পরে কথা হবে নাকি? ফোন রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। ঘুমের মধ্যেই সাজিদের ফোনে কথা বলা শুনতে পাচ্ছি। মনে হয় কারোর সাথে ঝগড়া লাগছে। সাজিদ বলছিল, আমি যেই নাম ঠিক করছি ওই নামই থাকবে, কারো কথা শুনছি না। তোমার নাম থাকবে মানে? ওকে, তোমারটা সাইড নেম। তুমি ফুফি হইছো, কি হইছে তো? কি হইছে? আমি তো মামা, আর মামার প্রাধান্যই থাকবে। বুঝতে পারছি সন্ধ্যার সাথে চলছে ঝগড়া। হসপিটাল থেকে এ নিয়ে কথা হচ্ছে। কখন ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সন্ধ্যার দিকে মাইসে ডেকে তুলল। কিরে ডাকিস কেন? আপু ডাকে তোরে। কি বলিস? কেন? এতদিন পরে সে নাকি
দেখা করিসনি, তাই তোকে ডেকে নিয়ে দেখা করবে। দাঁড়া, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে মাসিদের বাসায় গেলাম। আঙ্কেল খবর দেখছিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আরে আসিফ বাবাজি, বসো বসো। এখন ভালো আছি। তুমি ঢাকায় আসছো, দেখা করনি কেন? আঙ্কেল, খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আমি না ডাকলে তো আসতেই না। কি বলেন আঙ্কেল? আমি আসার জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মাইশা বলছিল। মাইশার দিকে তাকিয়ে দেখি রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, রাতে একসাথে খাবো। জি আঙ্কেল, এখন যাই, হসপিটালে যাব আব্বুকে দেখার জন্য। আঙ্কেল থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। এসে থেকে মামা মামি সবাই বাসাতে চলে আসছে। মাইশাও নাকি দেখতে যাবে আমার সাথে। মামি আমাদেরকে একটা খাবারের বক্স দিয়ে পাঠালেন। মামানি কিছুক্ষণ পরে যাবে, আপুর সাথে থাকতে হবে। হসপিটালে আসার সময় আপুর শাশুড়িকে বাসায় যেতে দেখলাম। বললো দুলাভাই নাকি একা আছে। দুলাভাই বেবি কোলে নিয়ে আপুর সাথে গল্প করছিল। মাইশা দুটো কাজ দিয়ে বলল, আসতে পারি? আরে আসো, দুইজন একসাথে যে। আমরা হলাম মানিক চোর, সব জায়গায় একসাথে যাই, শুধু বাথরুমটা বাদ দিয়ে। তোমার জুটিটা কিন্তু খুব কিউট। লাভ নাই, ভাইয়ে অন্য কাউকে ভালোবাসে। কি হচ্ছে মাইশা? আসিফ, কি বলো? শুনলাম মাইশার আব্বু নাকি তোমাকে জামাই ভেবে রেখেছে। আর বললেন না দুলাভাই, মাইশার বিয়ে আটকাতে গিয়ে ফাঁসে গেছি। বাড়িতে কেউ জানে না। ওই মাইশা কি করে ফেলো বিয়ে? মাইশাকে বিয়ে করি আর আমার জীবনটা হারাই। আর নিধি রাজি থাকলে মাইশাকে বিয়ে করতে সমস্যা নেই। শখ কত! ওই তোরা থামবি? ততক্ষণে বেবিটাকে করে নিয়েছি আর আদর করছিলাম। আপু, বেবিটা কিন্তু তোমার মতো হয়েছে। আমিও এটাই বলছিলাম। হসপিটালে কতক্ষণ মজা করে মামানি আসাতে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে সাজিদ ডেকে তুলল। ভাইয়া, মাইশা আপুর আব্বু তোমাকে ডাকছে নিচে যেতে। কেন? আঙ্কেলকে দেখলাম একটা নতুন বাইক কিনছে, তোমাকে যেতে বলেছে। আঙ্কেল এই বয়সে বাইক চালাবে? চল তো। দাঁত ব্রাশ করতে করতে নিচে গিয়ে বাইক দেখতে আমি অবাক। অ্যাপাসি কিনছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই বয়সে বাইক চালানোর শখ হয়েছে? হ্যাঁ? আরে না বোকা ছেলে, এটা তো তোমার জন্য। আঙ্কেলের কথা শুনে মুখটা চুপসে গেল। আমার জন্য মানে? আমার জন্য কেন? কয়েকদিন পর তুমি আমার মেয়ের জামাই হবে। তোমাকে দিব না তো কাকে দিব? আমার সয় সম্পত্তি তো আমার মেয়ের জামাই দেখে রাখবে। আমার কি আর ছেলে আছে? আমি তো তোমাকেই ছেলে হিসেবে জানি। আঙ্কেলের কথা শুনে লোভ লাগছিল খুব। না না আঙ্কেল, আমি বাইক নিতে পারবো না। আপনার মেয়ের সম্পত্তি আপনার মেয়েরই থাক। মেয়ের জামাই কি কেন দেবেন? মেয়ের জামাই কি ফকির নাকি? বাইক তো যে কোনো ছেলের পছন্দ, আমারও তাই। সত্যি যদি মাইশাকে বিয়ে করতে, তা বাইক নিতাম, বাইক নিয়ে নিতাম। কিন্তু আমি তো জাস্ট অভিনয় করছি। কি বলো আসিফ? আমি তো তোমাকেই আমার ছেলে হিসেবে দিয়েছি। আমার যদি একটা ছেলে থাকতো দিতে হতো না? অফিস নিয়ে নে, আব্বু শখ করে দিছে। কিন্তু কোনো কিন্তু নাই, চল বাইকে করে একটু ঘুরে আসি। আটকে দিয়ে, আচ্ছা চলো। আমিও চললাম। মাইশা আমার পেছনে, আমি বাইক চালাচ্ছি আর মাইশাকে বলছি, মাইশা তোর আব্বুকে মনে হয় সব বলে দেওয়া উচিত। না না, কি বলিস? তাহলে আব্বু অনেক কষ্ট পাইবো, আর তোকে আব্বু নিজের ছেলের মতো দেখে তো। মাইশা দেখ, তোর জন্য আমি কিন্তু ফেঁসে গেছি। তুই কিন্তু জানোস আমি কাকে ভালোবাসি আর আমাদের ভালোবাসা কত দূর। আমার কি তোরে ভালোবাসতে চাই নাকি? আমার যে ফুফাতো ভাই ছিল না, যার সাথে আমার প্রেম ছিল। একদিন নিয়ে আয়, সবকিছু সমাধান হয়ে যাক। ফুফু জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, এখন আমাদের প্রেম নেই। মাইশা দেখ, আমার মনে হচ্ছে এটা অনেক দূর করাবে। আমি চাই না তোর আব্বুর চোখে খারাপ হয়ে যায়। তাই তো বলছি, অভিনয় করে যা। আপু কিছু দিলে না করিস না, আপু অনেক কষ্ট পাইবো। চিপায় পড়ছি। তোর আব্বু যদি আমার পরিবার পর্যন্ত একবার যেতে পারে, আর আমার আব্বু আম্মু যদি জানে, আমি শেষ। আপু এত দূর যেতে পারবে না, আমি দেখে নিব। তাই যেন হয়। নতুন বাইক নিয়ে আব্বুর কাছে চলে গেলাম। হসপিটালে আব্বুকে দেখা হলো আর বাইকের খবরটাও বলা হলো। আপু বেবি নিয়ে শুয়েছিল, পাশে শান্তা বসে মোবাইল টিপছে। আমাদের দেখে আপু উঠে বসলো। কিরে ভাই, কেমন আছিস? এত সকাল সকাল ভুলে এলি?
আপু ভালো, তোমাকে দেখতে আসছি, একটা খবর দিতে আসছি। কি খবর? মাইশার আব্বু আমাকে যৌতুক হিসেবে বিয়ের আগে বাইক গিফট করেছে, অ্যাপ আছে। ওই কি জাদা বলছিস? আব্বু কি বলছিল শুনিস নাই? ভালোবেসে দিছে তোরে। একটা ছেলে থাকলে ছেলেকে দেওয়া লাগতো, আর তোকে ছেলে মতো ভালোবাসে তাই দিছে গাদা। হ, যেভাবে দিছে দিছে তো। ভালো খবর। মিষ্টি কোথায় দে? কি বলো আপু, এটা ভালো খবর। দিন দিন আমাকে মেয়ের জামাই বানাই ফেলতেছে, আর মিষ্টি আনি নেই। পকেটে চকলেট আছে, নাও খাও। আপুকে চকলেট দিলাম, আপু চকলেট খাচ্ছে, আর মাইশের মতোই ওভেনে চালিয়ে নিতে বলছে। আপু সব দেখবে। আপু যেহেতু বলেছে, ভয় নেই আমার, এবার দেখবো আঙ্কেল কত কত দিতে পারেন। হসপিটাল থেকে বাসায় আসলাম, বাইকটা পার্ক করে মাইশাকে নিয়ে মাইশের আব্বুর কাছে। আঙ্কেল, বাইক আমার খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে। মাইশা তো রুমে গেছে। আঙ্কেল, একটা জিনিস ভেবে দেখলাম, বিয়ের পর ভালোবেসে কিছু দিলে নিতে পারবো, এখন নিতে পারবো না কেন? এখানে ভালোবাসাটাই মুখ্য বিষয়। ভেরি গুড, এটাই বলতে চাচ্ছিলাম। পাম মারছে। আঙ্কেল, আপনার যখন যা দিতে মজা দিয়েন, আমি কিচ্ছু মনে করব না, আর যে কোনো দরকারে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, শুনে খুশি হলাম। বাসায় চলে আসলাম। সাজিদ বসে আছে বাইকে ঘোরানোর জন্য, আর আমার অভিনয়ের প্রথম পুরস্কার হলো বাইক। ভাইয়া বাইকে করে ঘুরতে যাব। এখন না, বিকেলে বিকেলে যাব, খুব ক্লান্ত তো। আচ্ছা ঠিক আছে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিধির বিকাশে 1000 টাকা দিয়ে ফোন করলাম। নিধি, কেমন আছিস? ভালো, তুমি? ভালো। টাকা গেছে? কিসের টাকা? আপুর বেবি হয়েছে না, মিষ্টি খাওয়ার জন্য, আর স্পেশালি আমাকে মাইশার আব্বু বাইক গিফট করেছে সেই খুশিতে। বাইক গিফট করছে আর তুমি নিয়ে নিছো? তোমার বাইক লাগলে বড় আব্বুকে বলতা। আরে বাড়ি, রাগ করছিস কেন? এখন বাইক না নিলে সব বুঝে যেত আমরা যে অভিনয় করছি। তুমি কি মাইশাকে ভালোবাসো? কি বলছিস নিধি? আমি শুধু তোকেই ভালোবাসি, আর তুই তো জানিসই এগুলো শুধু অভিনয়। জানি, কিন্তু এই অভিনয় কতদিন জানতে পারি কি? আমি বোঝানোর চেষ্টা করছি। নিধি, পরীক্ষাটা শেষ হলে সবকিছু ঠিক হয়ে যাবে, প্লিজ রাগ করিস না। দেখো, তুমি যদি কোনোভাবে মাইশাকে ভালোবাসো কিংবা বিয়ে করে ফেলো, আমি কিন্তু বাঁচবো না। আরে বোকা মেয়ে, এইসবের কিচ্ছু হবে না। আমি তো মাইশাকে বন্ধু হয়ে বিয়েটা না হতে সাহায্য করছি, আর মাইশা তো জানেই আমাদের সম্পর্কের কথা। মনে হয় না মাইশা কোনো ভুল করবে, তুই নিশ্চিন্তে থাক। ভালোবাসি তোমাকে। আমিও রে। নিধির সাথে কথা শেষ করে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে গেলাম। সকালে মাইশা এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আসিফ, এই আসিফ, ওঠ। কিরে, এত সকালে তুই এখানে কেন? আমি কি আসতে চাইছি নাকি? আব্বু পাঠাইছে তোকে নিয়ে যেতে, সকালের নাস্তা নাকি একসাথে খাবে। আমি পারবো না, তুই যা, ঘুমোতে দে। আসিফ, তোকে যেতেই হবে, আরও একটা কারণ আছে। আমি পারবো না, যত কারণ থাকুক। প্লিজ দোস্ত, আমাকে বাঁচা। তোর কি হয়েছে আবার? ঘুম থেকে উঠে তারপর বলিস এখন যা। ওই তুই উঠবি না? পানি ঢেলে দেব। না, উঠবো না। আর তোর আব্বুর সাথে শ্বশুর জামাই খেলতে ভালো লাগতেছে না। সত্যিটা বলে দে না, কাল বাইক দিয়েছে, কোন দিন তোদের সম্পত্তি আমার নামে করে দেয় কে জানে। তোকে সবকিছু দিলেও আমার কষ্ট নাই, প্লিজ ওঠ, আমি অপেক্ষা করছি। কি বিরক্তিকর অবস্থা। সকালে ঘুম আমার মন মতো না হলে মাথায় রাগ জমে থাকে, সারাদিন রাগ নিয়ে থাকা লাগে। কি আর করার, মাইশা ছেড়ে যাচ্ছে না। তাই ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য মাইশাদের বাসায় গেলাম। নাস্তার টেবিলে বসে আছি, আঙ্কেল আসলো, সালাম করে খাওয়া শুরু করলাম। খাওয়ার এক পর্যায়ে, আসিফ, তুমি নাকি মাইশাকে বিয়ে করবা না? আঙ্কেল এই কথা জানলো কি করে? জি আঙ্কেল। মাইশা আমার কথা শুনে খোঁজা দিতে লাগলো। মুহূর্তে মনে পড়লো সত্য বলে ফেলেছি। কি? জি মানে বিয়ে করব, 100 বার করব, তবে আমাকে সময় দিতে হবে, পড়ালেখা শেষ করে তারপর। কিন্তু একজন যে বলল তোমরা আমাকে বোকা বানাচ্ছ। বানিয়েই তো ফেলছি। না 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 না, আব্বু কি বলো? আমরা বোকা বানাবো কি করে? তুমি তো আমাদের বোকা বানিয়ে দাও। বাইক নিয়ে আসো, হঠাৎই আসিফকে খেতে ডাকো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসিফ, আমি তোমার আব্বুর সাথে দেখা করতে চাই, ওদের আমাদের এখানে আসতে বলো। আঙ্কেল নম্বর তো আপনার কাছে ছিল, ফোন করে বলে দিয়েন। আমি আসি, একটা কাজ আছে।
আমি বলেই চলে আসলাম। বাইরে এসে মাইশাকে ফোন দিলাম দেখা করতে। মাইশা চলে এসছে 2 মিনিটে। মাইশা, কি তামাশা শুরু করছোস? কি তামাশা? দেখ মাইশা, নিধির আগে তো আমি তোকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলতাম, আর তুইও তো আমাকে বিয়ে করার জন্য না, বিয়ে ভাঙার জন্য ব্যবহার করছিস। আজ আঙ্কেল আমার আব্বুর সাথে দেখা করতে বলছে। কোনদিন জোর করে তোর সাথে বিয়ে দিয়ে দেয়, তার থেকে ভালো আমরা সত্যিটা বলে দেই। খোদার কসম, আমাকে জাস্ট মেরে ফেলবে। আব্বু ধোকাবাজি একদম পছন্দ করে না। মাইশা, আর কিছুদিন সময় দিলাম, কিছু একটা কর। আর পারবো না। ওকে ধন্যবাদ। পরীক্ষা প্রায় চলে এসছে, ওরাধারা পড়ালেখা চলছে, তার উপর মাইশার আব্বুকে হ্যান্ডেল করা। মামাকে দিয়ে আব্বুর কাজ চালাচ্ছি, দেখা করানো তো সম্ভব না। এই নিয়ে নানা প্রশ্ন। এক এক করে পরীক্ষা শেষ। এখন মাইশার আব্বু বিয়ের জন্য জোর দিচ্ছে। আজও মাইশার বাড়িতে যেতে হচ্ছে। শুধু আমি না, মামা, মামি, নীলা, আপু সবাইকে। খাওয়া দাওয়া আর আড্ডা দিচ্ছি। অবাক করে দিয়ে কাজী সাহেবের আগমন। ব্যাপার কি? কাজী সাহেব কেন এখানে? তাহলে কি বিয়ে টিয়ে কিছু নাকি? মাইশার আব্বুর বন্ধু। আমি কিছুটা ভয় পেয়ে মাইশাকে বললাম। মাইশা কিছু তো বুঝতে পারছি না। কাজী সাহেব কেন এখানে? হ্যাঁ, কারো বিয়েটাই নাকি? আমিও কিছু জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি এত কিছুর আয়োজন। আমার কিন্তু খুব ভয় করছে। আঙ্কেল তোর আর আমার বিয়ে দিতে যাচ্ছে না তো? কি বলিস? আমাদের বিয়ে হলে আমাকে বলবে না? হতে পারে না, আমাকে জানায়নি, আর তোকেও জানায়নি। হতে পারে, তবে এমন হলে আমার কোনো সমস্যা নাই। ওই শর্ট দেবো কিন্তু, মজা করস? হ্যাঁ, ওইদিকে নিধি আমার অপেক্ষায়, এদিকে তোর আর তোর বাপের যন্ত্রণা। কেন যে নিধিকে ভালোবাসতে গেলি একবার ভেবে দেখ। কোনো বাবা তার মেয়ের ভালোবাসা এত সহজে মেনে নেয়? আমাদেরটা নিয়েছে। আমাদেরটা মানে? আর তুই কি বলতে চাচ্ছিস? শোন, নিধিকে আমি ভালোবাসি শুরু থেকে, আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই হেল্প করতে গিয়ে ফাইসে গেছি। আর শোন, আঙ্কেল উল্টাপাল্টা কিছু করলে আমি সব সত্যি বলে দেবো। রাগ করছিস কেন? আমি তো মজা করছি। আমি তো নিজের চোখেই দেখেছিলাম তুই আর নিধি একে অপরকে কত ভালোবাসিস। তোর বাবাকে এবার থামা। এমনিতেই নিধি রাগ করে আছে, বলছে আমি নাকি তোকে ভালোবাসি। রহিম সাহেব, বরকন্যা কোথায়? বিয়ে দেবো কাদের? কাজী ব্যাটার কথা শুনে আমার বুক থরথর করে কাঁপছে। এবার আমি শিওর মাইশার আব্বু নতুন পাগলামি শুরু করে দিয়েছে। এই তো বরকনে, আপনি আসুন, বিয়ের কাজ শুরু করুন। আঙ্কেল আমাদের দুজনকে দেখিয়ে দিল। আঙ্কেল, আমাদের বিয়ে মানে? কেন, তোমরা বিয়ে করবে না? বিয়ে তো করবো, কিন্তু হঠাৎ করে প্রিপারেশন নেই, আয়োজন নেই, আর আমার পরিবার বন্ধু বান্ধবকে না জানিয়ে বিয়ে করবো? কাউকে জানাইনি, তাই তো গোপনে আয়োজন ছাড়া শুধু বিয়েটা হয়ে থাকবে। আমি মাইশার দিকে তাকিয়ে বললাম কিছু বলতে। মাইশা আমাকে সামনে নিতে বলছে। আঙ্কেল, এগুলো মনে হয় পাগলামি ছাড়া কিচ্ছু না। আমরা তো ভালোই আছি। বিয়ে নিয়ে মাথা না ঘামিয়ে পড়ালেখা নিয়ে ভাবা উচিত না? বাবা, তোমাদের মতো তো আর এত কিছু বুঝি না, তবে মা হারা মেয়ে আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কখন যে আমাকেও চলে যেতে হয়, তাই আমি বেঁচে থাকতে মাইশাকে তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই। আঙ্কেলের কথা শুনে ইমোশনাল হয়ে গেছি। আমাদের উচিত হয়নি এত বড় বয়সে নিয়ে অভিনয়টা করতে। কিছুদিন আগেও আঙ্কেল স্ট্রোক করে, আমি তখন বাসায় ছিলাম। মাইশা থেকে শুনেছি ভাগ্য গুণে ফিরে পেয়েছে তার বাবাকে, কিন্তু এখন আমি কি করব? বিয়ে তো করা যাবে না, কারণ নিধির আমার ভালোবাসা কিন্তু এমনি এমনি হয়নি। নিধি তার বিয়ের আসর থেকে চলে এসেছিল, আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। এত কিছুর পর আমাদের ভালোবাসা পরিবার মেনে নেয়, কিন্তু এখন আমি কি করব? এখানে মাইশার আব্বুর সাথে অভিনয় করা শুধুই মাইশার প্ল্যান। আমি বন্ধু হিসেবে মাইশার বিয়ে আটকাতে এই হেল্পটা করছি। মাইশা করুণ চোখে তাকিয়ে বলছে, আসিফ প্লিজ আব্বুকে কিছু বলিস না, অন্য কিছুতে বিয়ে আটকা। আপুর রাগ কিংবা কষ্ট পেলে যা কিছু হয়ে যেতে পারে। মাইশা কানের কাছে ফিসফিস করে, এখন আমরা কি করা উচিত? আঙ্কেল, আপনার সাথে কিছু কথা আছে পার্সোনাল। কথা পরে শোনা যাবে, আগে বিয়ের কাজ শেষ হোক। কিন্তু আঙ্কেল, বিয়ের আগে কিছু কথা বলা খুব বেশি জরুরি। আচ্ছা চলো। অন্য একটি রুমে গিয়ে আঙ্কেলকে বলছি, আঙ্কেল কথাগুলো আগে মন দিয়ে শুনবেন, তারপর আপনার যা ইচ্ছে তাই করবেন। আচ্ছা বলো। আঙ্কেল, আমার আর মাইশার মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই, আমরা একে অপরের খুব ভালো বন্ধু। মাইশার কথায় আমি আপনার সামনে এই অভিনয়গুলো করেছি। আমার বিয়ে ঠিক হয়ে আছে আমার চাচাতো বোন নিধির সাথে। কি বলছো? তোমরা আমাকে ধোকা দিচ্ছ?
আঙ্কেল, আপনি চাইলে আমাকে কয়েকটা চট দেন, আপনার সামনে না আসতে বলেন, সব কিছু মেনে নেব। কিন্তু আঙ্কেল, আপনার কাছে একটা অনুরোধ, মাইশাকে এই ব্যাপারে কিচ্ছু বললেন না। মাইশা লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বিয়েগুলো ভেঙেছিল, আর আপনার সামনে আমাকে ভালোবাসো এটা বলতেছিল। আমি আপনাকে সব কিছু বলতে চাইছিলাম, কিন্তু মাইশা আপনার অসুস্থতার ভয় আর আপনার চোখে খারাপ হয়ে যাবার ভয়ে কিছু বলতে দেয়নি। আঙ্কেল চুপ করে আছে। আঙ্কেল, সত্যি আপনার মতো মানুষ হয় না। মেয়েকে ভালো রাখার জন্য পছন্দের ছেলের হাতে তুলে দিতে চাইছেন। এবার শুধু মেয়ের ভালো থাকার জন্য সত্যিকারে কাউকে খুঁজে দিতে দিন। আপনি খোঁজেন, আমিও খুঁজে দেখি। আপনি ভাববেন না আপনার কিছু হয়ে গেলে মাইশার কেউ নেই। আমরা সবাই মাইশার পাশে আছি। আমি ভুলছিলাম। বোনের সাথে রাগ করে মেয়ের বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলাম। মেয়ের ভবিষ্যৎ কেরিয়ার কোনো কিছু ভাবিনি। শুধু বোনের অপমানের আগুনে জলে মেখে অন্যের ঘরে পাঠাতে চেয়েছি। আমি আর মাইশাকে কোনো কিছুতে চাপ দিব না। প্রতিটি মেয়ের নিজস্ব ভালো লাগা আছে, সব কিছুতেই বাবা তো দেখানো ঠিক না। তোমাদের উপর অনেক রাগ হচ্ছে। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। সরি আঙ্কেল। আঙ্কেলকে বোঝাতে পেরে মাথাটা হালকা হলো মনে হচ্ছে। আঙ্কেল সবার সামনে এসে বলল, আজ বিয়ে হবে না, আমার মেয়েকে আমি আয়োজন করে বিয়ে দেব। এই কথা শুনে মাইশার মুখটা চুপসে গেছে। কিরে, মন খারাপ কেন? তোর আব্বুকে সবকিছু বুঝিয়ে বলেছি। মাইশা মন খারাপ করে চলে গেল। তাহলে কি মাইশা আমার সাথে চালাকি করেছে? কি ভাবছি, মাইশা তো নিজেই জানে যে আমি নিধিকে ভালোবাসি। সেদিন সবাই বাসায় চলে আসি। আমি অনেক খুশি, নিধিকে সবকিছু জানালাম। নিধিও অনেক খুশি। ভয় ছিল নিধি মাইশাকে ভালোবাসি কিনা এ নিয়ে। পরীক্ষা শেষ, ঠিক করলাম বাড়িতে চলে যাব। রেজাল্ট পেয়ে ঠিক করব কোথায় ভর্তি হব। কাল বাড়িতে যাব ঠিক করে বাড়িতে সবাইকে জানিয়ে দিলাম। বাড়ির সবাই খুশি, সবচেয়ে বেশি খুশি নিধি। মামা মামি নীলা আপু সবাইকে বলেই সিদ্ধান্ত নিয়েছি যাওয়ার আগে মাইশাকে বলে যাব। তাই মাইশাদের বাসায় চললাম। মাইশা দরজা খুলে কোনো কথা না বলে তার রুমে চলে গেল। ভাবলাম হয়তো আবার চলে যাওয়ার কথা শুনে রাগ করেছে, করতেই পারে। সারাদিন একে অপরের পিছনে লেগে থাকতাম। মামার বাড়িতে পড়তে এসে সবচেয়ে বড় পাওয়া ছিল মাইশার মতো বন্ধু পাওয়া। মাইশা তার রুমে চলে যাওয়ার পর আঙ্কেলের কাছে গিয়ে বিদায় নিলাম। আঙ্কেল ভালোভাবে বিদায় দিয়েছে আর মাঝে মাঝে দেখা করতে আসতে বলেছে। আর মাইশার জন্য রুমে গিয়ে দেখি মাইশা মন খারাপ করে বসে আছে। কিরে মাইশা, আমার উপর রেগে আছিস নাকি? মন খারাপ কেন? তুই এখানে কেন এসেছিস? এসেছি আমার পাগলি ফ্রেন্ডটা কেমন আছে দেখতে। আঙ্কেল কোনো কিছু বলেনি তো? তুই আমাকে দেখতে আসিসনি, বিদায় নিতে আসছস কেন রে? আমি খুব প্যারা দিই তোকে। আরে না পাগলি, পরীক্ষা তো শেষ, তাই বাড়ি থেকে ঘুরে আসতে যাচ্ছি। আর সুযোগ পেলে নিধিকে বিয়ে করে নেব। তুই কিন্তু আসিস? আসবো, যা। কিরে কাঁদিস কেন? এমনিই আমি কাঁদলে তোর কি? তেমন কিছু না, তবে খারাপ লাগে কারণ তুই তো আমার বেস্ট, আমার কলিজা। ওই মিথ্যা বলবি না, আমি তোর কলিজা না। কলিজা হলে আচ্ছা যা, ফোনে তো কথা হবেই। পয়সা, তুই কি আমাকে ভালোবাসিস? তোকে ভালোবাসতে যাব কেন? তোর জন্য নিধি আপু অপেক্ষা করছে, যা। আচ্ছা যাচ্ছি। পরের দিন সকালে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। মাইশাকে আসার পথে দেখিনি, বাসাতে নাই, নাকি কোন ফ্রেন্ডের সাথে নাকি দেখা করতে গেছে। ফোন করছিলাম কিন্তু বন্ধ আছে। বাসায় বসে বসে মাইশাকে আবার ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ। মন খারাপ হয়ে গেল। আর চলে যাব যেন দেখা করতে আসেনি। আবার প্রয়োজন তো শেষ। বিপদের পাশে ছিলাম তাই বেষ্টু। বিপদ কেটে গেছে, এখন কেউ না। অভিমানে বলছি, মাইশা কিন্তু এমন না। বাসায় এসে দেখি বিশাল খাবারের আয়োজন। নিজের বাসায় আসলাম নাকি শ্বশুর বাড়িতে বুঝতে সমস্যা হচ্ছে। শ্বশুর তো আমার চাচাই হবে, তাহলে শ্বশুর বাড়ি ধরে নেওয়া যায়। খাবার শেষ করে নিধির সাথে গল্প করছি। নিধি বলছে বিয়েটা আবার করে ফেলতে। নিধি নাকি ভয় হয় কখন কার পাল্লায় পড়ে যায়। পরিবারের লোকজন তাই বলছে। ভালো দিন দেখে বিয়ের আয়োজন শুরু। মাইশা, নীলা আপু, মামামি, আত্মীয় স্বজন সবাই এসছে। শুরু হতে যাচ্ছে আমার বিবাহিত জীবন।